Hey, this is Vidisha. Welcome back to my channel Vidisha Live. আজ থেকে শুরু হলো আমার জীবনের নতুন আরেকটি অধ্যায়। তাই বং লাইফ ইন দুবাই সিরিজের প্রথম ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমার লাস্ট ব্লগটা যারা যারা দেখেছো ভালো, কিন্তু যারা দেখোনি তারা এখনই দেখে নাও, না হলে বুঝতেই পারবে না হঠাৎ করে আমি কলকাতা এয়ারপোর্টে কি করে চলে এলাম। যাই হোক, বলে রাখি, সৌম্য আগের দিন এসেছিল আমাদেরকে আজকে নিয়ে যাওয়ার জন্য। আজ সকাল 9টায় আমাদের ফ্লাইট ছিল। এই কলকাতা এয়ারপোর্ট থেকে সমস্ত কিছু প্রসিজিওর কমপ্লিট করে আমরা ঢুকলাম এমিরেটসে। আমার ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রাভেল, তাও আবার এমিরেটসে। আমার তো ফার্স্ট টাইম, আমার ওমেরও ফার্স্ট টাইম। এক মাসে আমার ওম ফার্স্ট টাইম এমিরেটসে করে দুবাই যেতে চলেছে। তবে আজ শুধু আমি, ওম আর সৌম্য নয়, এই যে ওমের ধামিও যাচ্ছে আমাদের সাথে। চলুন তাহলে শেয়ার করে নিই একটু আপনাদের সাথে আমার আর ওমের এমিরেটস জার্নি কেমন ছিল। ফ্লাইটে উঠে নিজেদের সিট নাম্বার খুঁজে পাওয়ার পর সিটে দেখলাম ব্ল্যাঙ্কেট আর হেডফোন অ্যাক্সেসরিজ আছে। তারপর একজন কেবিন ক্রু এসে অ্যাজ ইউজুয়াল সিট বেল্ট বাঁধার প্রসেস দেখাচ্ছিল, কিন্তু বেবিকে নেওয়ার সময় কিভাবে বাঁধবো সেটা উনি আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছিলেন। অ্যাকচুয়ালি যারা বেবি নিয়ে ট্রাভেল করে ফ্লাইট বুকিংয়ের সময় একটা অপশান থাকে, আপনি ব্যাসিনেট নিতেও পারেন নাও পারেন। তো আমরা ব্যাসিনেট নিয়েছিলাম এবং ফ্লাইটটা টেক অফের সময় পায়ের নিচে যে কিছু রাখা যাবে না সেই জন্য উনি এসে সব কিছু ক্লিন করছিলেন। দূরে ইন্ডিগো আর এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে দেখুন, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর আমার একটাই ভয় লাগছিল, ওম যদি একবার ফ্লাইটে কেঁদে ওঠে আমি কিভাবে সামলাবো, কারণ ফ্লাইট ভীতি অনেকেরই আছে। এবার বাচ্চাদের কি ধরনের সমস্যা হতে পারে সেসব তো কিছুই জানা নেই না। ফ্লাইটে ওঠার আগে আমি কিন্তু কলকাতা এয়ারপোর্টে বেবিকে ব্রেস্ট ফিড করিয়েই উঠিয়েছিলাম। এখন কেন এই ফিডিং বটল আমি দিয়েছি সেটাও জানাবো আপনাদেরকে। ঠিক এই কারণেই আমি ওমের ডক্টরের কাছে জার্নির 2 দিন আগে গিয়েছিলাম। অনেকক্ষণ ওনার সাথে আমার কথা হয়েছে যে একটা বাচ্চার ফ্লাইটে সম্ভাব্য কি কি সমস্যা হতে পারে এবং সেগুলো অ্যাজ আ মাদার আমি কিভাবে ওভারকাম করব। ফ্লাইট যখন ফার্স্ট টেক অফ করে, অর্থাৎ মাটি থেকে যখন ওপরের দিকে ওড়া শুরু করে, আমাদের অনেকেরই শরীর হালকা হয়ে যায়, কানে তালা লেগে যায়, অনেকের ভমিটিং টেন্ডেন্সি হয়। বাচ্চাদের এই সময়টা কি হয় আমরা কিন্তু কেউ বুঝতে পারি না। তো ডক্টর আমাকে বলেছিলেন সেই জন্য এই সময় বাচ্চার মুখে যে কোনো কিছু দিয়ে রাখুন। যে কোনো কিছু মিন্স সে যাতে শাক করতে পারবে। তো এই সময় ব্রেস্ট ফিড করানোটা আমার কাছে খুব রিস্কি মনে হয়েছিল, কারণ গলায় লেগে যেতে পারে। সেই জন্য আমি বটল ফিড করিয়েছিলাম, যাতে আমার কন্ট্রোলে থাকে পুরো বিষয়টা। হাতের থেকে আমি ছাড়িয়েও নিতে পারবো এবং ওকে আর এক হাতে তুলেও নিতে পারবো, কিন্তু জায়গাটা এত কনজেস্টেড হওয়ার জন্য ব্রেস্ট ফিডে আমি রিস্ক নিইনি। এখানে ডক্টর আমাকে যেটা এক্সপ্লেন করেছিলেন, আমাদের বড়দের বা বাচ্চাদের যে কোনো কারোরই যখন কানে তালা লেগে যায়, সোয়ালোয়িং প্রসেসটা যদি আমরা কন্টিনিউয়াস রাখি তাহলে সেখান থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। সেই জন্য বাচ্চাকে ফিড দিতে বলেছিল। এছাড়া বেবিকে নিয়ে আমি আর কি সমস্যায় পড়েছি দেখতে দেখতে জানতেই পারবেন আপনারা, দেখতে থাকুন। সামনের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমাদের ফ্লাইটটা জাস্ট কলকাতা থেকে ছেড়েছে সেটা দেখানো হচ্ছে এখানে। প্রত্যেকটা প্যাসেঞ্জারের সামনে এরকম একটা করে স্ক্রিন আছে এবং এর মাধ্যমে আমরা এই ফ্লাইটটার অ্যাক্টিভিটি বা গতিবিধি দেখতে পারবো। তারপরে দেখলাম একজন কেবিন ক্রু এসে আমাদের এই গিফটটা দিচ্ছে। এটা কি জানি না, তবে দেখলাম যাদের যাদের কাছে শুধু বাচ্চা রয়েছে তাদেরকেই দিচ্ছে। পরে বুঝলাম আচ্ছা এটা বেবির কিট, আমাদের নয়। দেখুন এতে কি কি আছে। কি এটা, কি দিল এটা? খোলো খোলো। এখন বেবির জন্য পাওয়া প্রত্যেকটা গিফটই আমার কাছে ভীষণ কিউট আর স্পেশাল লাগে। খোলো 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 না। ফার্স্ট এই হোয়াইট কালারের একটা টিস্যু পেপার, এটা ঠিক প্লাস্টিকও না আবার ফুললি পেপারও না। এটা এমনই একটা জিনিস যেটা কোনো প্লেন এরিয়াতে পেতে আমরা বেবিকে তার উপর শোয়াতে পারবো, যাতে বেবির ঠান্ডাটা ডিরেক্ট না লাগে। আচ্ছা, এটা একটা প্লাস্টিক পলিথিন ব্যাগ, ওই ডাইপার বা আদার্স কোনো জিনিসপত্র এটার মধ্যে ফেলে আমরা ডাস্টবিন করতে পারবো। আচ্ছা, নেক্সট এটা সৌম্যর হাতে ব্লু কালারের একটা স্পুন রয়েছে আর আমি এক হাতে এটা যেটা খুলছি। ওয়াও, এটা ভীষণ সুন্দর একটা বেবি ফিডিং টাইমে চেস্ট প্রোটেক্টর, চেস্ট অ্যাপ্রানও বলে অনেক সময়, বেবি অ্যাপ্রান। আচ্ছা, এরপর রয়েছে একটা ওয়াইপস, ডাইপার চেঞ্জের পর যেটা ইউজ করবো অবভিয়াসলি সবাই জানেন, কিন্তু একটা ডাইপার দিলে ভালো হতো, ডাইপার দেয়নি। যাই হোক, তবে না কিটটা ফুললি কমপ্লিট হতো। এমিরেটসকে এটা আমি সাজেস্ট করবো একটা ছোট্ট করে ডাইপার দিয়ে দিতে। আর দিয়েছে একটা ছোট্ট সফট, তোমার জন্য দিয়েছে এখান থেকে, এটা তোমার জন্য টয় দিয়েছে, সুন্দর টয়।
কি সুন্দর এমিরেটসের টয়। চলে যাবে তোমাকে নিয়ে, এখান দিয়ে আসবে, এই বাইরে দিয়ে আসবে করে তোমাকে নেবে, নিয়ে আবার চলে যাবে পাপার কাছে। প্রত্যেকটা প্যাসেঞ্জারের সামনের সিটে একটা করে ছোট পকেট আছে এবং তাতে কিছু এমিরেটসের ম্যাগাজিন আর মেনু কার্ডটা ছিল, আমাদেরও ছিল। সৌম্য নিয়ে পড়া স্টার্ট করেছে। মেনুতে কি আছে দেখাও। পানীয় মানে অ্যালকোহল দেবে, সাবাস, খাবে আজকে মামনিকে খাওয়া। এখানে সুন্দর সুন্দর পানীয় পাওয়া যায়, খাবে? সুন্দর সুন্দর পানীয় খেলে একটু মাথাটা চিপচিপ চিপচিপ করবে। ফ্লাইটে দেয়, সব ফ্লাইটে দেয় না, এই ফ্লাইটেই দেয় শুধু। আরে খাও। আচ্ছা, এখানে লাঞ্চে দিয়েছে শশার রায়তা, চিকেন পোলাও, সবজি চচ্চড়ি, কার্ডমাম মিল্ক কেক। হ্যাঁ সত্যি এমিরেটসের মিল অসাধারণ, এটা সবাই জানে। আর সত্যি কথাই মিলের সাথে অ্যালকোহল দেয় এবং এটা অপশনাল, মানে আপনাকে নিতেই হবে এরকম কোনো ব্যাপার না। আমরা সেটাই একটু ইয়ার্কি করছিলাম আমার মামনির সাথে। আচ্ছা, ফ্লাইটে উঠেই ফার্স্ট যে কিটটা দিয়েছিল তাড়াহুড়োতে দেখানো হয়নি, একটা হেডফোন ছিল আর একটা ব্ল্যাঙ্কেট। এমিরেটসের এসি ভীষণই চিল্ড থাকে, সেই জন্য এই ব্ল্যাঙ্কেট। এবার আর একটা জিনিস দেখাই, সিটের পাশেই এই রিমোটটা থাকে এবং এই স্ক্রিনটা থাকে, এই বড় সামনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটা। সরি, আমার হাতটা একটু গার্ড হয়ে গেছে ভিডিওটা। এমিরেটসের নিজস্ব ওয়াইফাই দিয়ে এটা আপনি চালাতে পারবেন। এমিরেটসেরই কিছু সামান্য অ্যাডস দেখায়, আর এখানে কিছু সিনেমা আপনি দেখতে পারবেন আপনার পছন্দের। তো সৌম্য সেটাই দেখছিল কি কি সিনেমা আছে, বাট আমরা ফ্লাইটটা এত বেশি এনজয় করছিলাম তো আমরা এইসবের দিকে বেশি নজর দিইনি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখালাম। এবং এটার সাথে কানেক্ট করতে পারবেন হেডফোনটা। যাই হোক, স্ক্রিনেতে এখন 3টে দেশের টাইম দেখাচ্ছে, লস অ্যাঞ্জেলেস অর্থাৎ ক্যালিফোর্নিয়া, সিডনি আর সাও পাওলো অর্থাৎ আই থিঙ্ক ব্রাজিল। এনিওয়ে, সৌম্য এদিকে শুরু করে দিয়েছিল একটা মুভি, আমার ভীষণ বিরক্ত লাগছিল। আমি বললাম এসব বন্ধ করে একটু এদিকে কনসেন্ট্রেট করো। আমরা ফ্লাইটটা ভীষণ এনজয় করছিলাম সিরিয়াসলি, মানে যেহেতু বেবি ছিল। আচ্ছা, বেবি বেসিনেট এখনো পর্যন্ত লাগিয়ে দিয়ে যায়নি, এরপর বেবি বেসিনেট লাগিয়ে দিয়ে যাওয়ার পর আর এক মজা, কোলে সারাক্ষণ বেবিকে নিতে নিতে আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল। 1 ঘন্টা পর লাগিয়ে দিয়ে গিয়েছিল বেসিনেট, 1 ঘন্টায় সত্যি বলছি ভীষণ হাতটা ব্যথা করছিল। তখনও দেখি কলকাতা থেকে একটুখানি সরেছে সবে ফ্লাইটটা, এবং টাইমটা এই যে দেখুন 10:03 বাজে। 9:10-15 নাগাদ আমাদের ফ্লাইটটা ছেড়েছে, সবে 1 ঘন্টা হয়েছে। বাইরেটা দেখতে অসাধারণ লাগছিল। আবার স্ক্রিনেতে দেখছি দুবাইয়ের এই ট্রাভেল ট্যুরিজমের অ্যাডগুলোও দেখছিল, ইভেন অনেক ট্রাভেল এজেন্সিরও অ্যাড দিয়েছিল। এখান থেকে অনেকেই অনেক আইডিয়া করে নিতে পারবে। একটু আগেই দেখাচ্ছিলাম না আমাদের ফ্লাইটটা কলকাতা থেকে জাস্ট ভুবনেশ্বরের দিকে যাচ্ছে, এটা এখন দেখাচ্ছে কোন কোন জায়গার ওপর দিয়ে আমাদের ফ্লাইটটা দুবাই পৌঁছবে। এই দেখুন, ভুবনেশ্বরের পর ভোপাল, আহমেদাবাদ, করাচি, দেন দুবাই। কি সুন্দর লাগছিল দেখতে। তার সাথে স্ক্রিনের উপরে দেখুন ডিস্টেন্স আর টাইমটাও দেখাচ্ছে, কতটা মাইল যাচ্ছে এবং ঠিক কোন সময় দুবাই পৌঁছাবে। 4:45। এখন এই কলকাতা থেকে জাস্ট ছেড়েছে, না জাস্ট নয়, সরি 1 ঘন্টা হয়ে গেছে ওয়ে টু ভুবনেশ্বর। নিচেটা পুরো সাদা মেঘ, সাদা মেঘের উপরে মনে হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি, মনেই হচ্ছে না আমরা যাচ্ছি। এই সময় আমি উইন্ডোর বাইরের ভিডিওটা করছি, হঠাৎ করে আমাদেরকে বললো যে এইদিকে একটু তাকাতে। এত তাড়াহুড়োতে ওনারা ফটোটা তুললো যে ভালো করে যে একটু পোজ দেব তার আগেই ওনার ফটো ক্লিক করা হয়ে গেছে। এই যে দেখুন ফটোটা কেমন হয়েছে, এটা ইনস্ট্যান্ট ফটো, একটু টাইম লাগবে আসতে, ওই জন্য সৌম্য হাওয়ায় এরকম নাড়াচ্ছিল। অনেকক্ষণ টাইম লেগেছিল, প্রায় আধ ঘন্টা মতো টাইম লেগেছিল, তারপর ফটোটা ক্লিয়ার হয়েছিল। একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে পুরো ক্লিয়ার করে। ততক্ষণ এদিকে আবার এসে গেছে ওমের ব্যাসিনেট। উফ, আমার যে কি শান্তি লাগছিল, না না খারাপ ভাববেন না, বাট সত্যি হাতটা ভীষণ ব্যথা করছিল। আচ্ছা, এদিকে ওমের ব্যাসিনেট লাগানোর পর আমি কিন্তু ওকে এখানে 1 ঘন্টা পর আবার ব্রেস্টফিড করিয়ে নিয়েছি। ব্রেস্টফিডের পর ও একটু ঘুম ঘুম চলে আসে ওর, তারপর ওকে আবার ব্যাসিনেটে দিয়ে দিয়েছি। এই দেখুন এবার ক্লিয়ার হয়েছে ফটোটা, এর চেয়ে বেশি আর ক্লিয়ার হয়নি, এইটুকুই ছিল। এই যে
ও এবার ঘুমিয়ে গিয়েছিল এখানে, কিন্তু আমার মনে হচ্ছিল ব্যাসিনেটে আসার পর জায়গাটা ওর কাছে একটু নতুন, তো ও ভীষণ লোনলি ফিল করছিল, ঠিক করে ঘুমাতেও পারছিল না, বারবার বারবার কেঁদে উঠছিল। আর সৌম্য প্রতি 10 মিনিট অন্তর অন্তর ওকে চেক করছে। এবার আমি একটু ফ্রি হলাম নিজের ফটো তোলার জন্য। উফ, ওমকে ভ্যাকসিনেট দেওয়ার পর থেকেই দেখছো একটু বেশি ইরিটেটেড হয়ে যাচ্ছে, বারবার কাঁদছে। আবার সৌম্য একটু ওর কাছে যেতে একটু খেলা করতে আবার চুপ হয়ে যাচ্ছে, 15-20 মিনিট চুপ থাকছে, আধ ঘন্টা ঘুমাচ্ছে, আবার উঠে পড়ে কাঁদছে। হয়তো ওর ভয় লাগছে, হ্যাঁ, চেনা জানা কোনো ফেস বা আমাকে দেখতে পাচ্ছে না কন্টিনিউয়াস। হ্যাঁ, তার উপর একটা প্লেনের তো একটা আওয়াজ থাকেই, সেই আওয়াজটা ওর কাছে একটা ভীতির সৃষ্টি করছে। সব মিলিয়ে ও খুব ভয় পাচ্ছে। হ্যাঁ, সেই জন্য সৌম্য এখন ওকে একটু কোলে নিয়ে কমফোর্ট ফিল করানোর চেষ্টা করছে। প্লেনের মধ্যে ঠান্ডা ভালোই আছে, কিন্তু ওকে আমরা এত বেশি জড়িয়ে রেখেছি, ওর গরমও করছিল, এটাও একটা কারণ ওর ইরিটেট হয়ে যাওয়ার। কিন্তু উপায়ও নেই, ওর চোখ দিয়ে ভীষণ জল কাটছিল। গরমের মধ্যেই ওকে রাখতে হতো, কিন্তু ঠান্ডা গরমে ওরও ঠান্ডাটা লাগছে বেশ ভালোই। তো সেটার জন্যও কিন্তু আমি প্রিপেয়ার ছিলাম, কারণ এটা নিয়েও আমি ডক্টরের সাথে আলোচনা করে এসেছিলাম, কারণ প্লেনের ভেতরের ঠান্ডা এবং বাইরের গরম সব মিলিয়ে একটা ঠান্ডা গরমে ওর যদি ঠান্ডা লেগে যায়, অথবা ইন্ডিয়ার যে ওয়েদার, দুবাইয়ের যে ওয়েদার, সেটাও যদি মানিয়ে নিতে না পারে, ওর যদি ঠান্ডা লেগে যায়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি। তো উনি বিশেষ এই নিয়ে ভাবতে বারণ করেছিলেন। হ্যাঁ, এবং দুবাইয়ের ওয়েদার এতটাই ভালো যে ওটা যে কেউ মানিয়ে নেবে, সেটাই আশ্বাস দিয়েছিলেন। আর খুব বেশি বাড়াবাড়ি হলে আমাকে একটা সিরাপ দিয়েছিলেন, সিরাপ লিভোলিন, তো সেটা 10 ফোঁটা করে দিনে একবার খাওয়াতে বলেছিল। খাওয়াতে হয়েছিল ওকে আমার। ওর ঠান্ডা লেগেছিল, বেশ ভালো ঠান্ডা লেগে গিয়েছিল এই ফ্লাইটের ঠান্ডাটা। এরপর আমাদের মিলের টাইম স্টার্ট হয়ে গেছে। তো আমাদের এসে ফার্স্ট জিজ্ঞেস করেছিল ভেজ না নন ভেজ। মামনি ভুল করে ভেজ বলে দিয়েছিল, আর সৌম্য আমাদের এখানে দুটো নন ভেজ বলেছিল। তারপরে আমি বললাম, কি ফ্লাইটে এসে ভেজ খাবে, নন ভেজ না সবই। এমিরেটসে এসে চচ্চড়ি খাচ্ছিলাম। খাওয়ানো যাবে না। অসম্ভব আকর্ষণীয় একটা মিল চলে এসেছে ইতিমধ্যেই, দেখাচ্ছি। স্টার্ট করলাম ম্যাঙ্গো জুস দিয়ে। ম্যাঙ্গো জুসটা অসাধারণ মনে হয়েছিল, আমি অরিজিনাল ম্যাঙ্গো জুস খাচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। সৌম্যকে পরে আমি জিজ্ঞাসা করলাম, এখানে সবই অরিজিনাল দেয়, অর্থাৎ অরিজিনাল ম্যাঙ্গো পাল্প দিয়ে তৈরি এই জুসটা। আচ্ছা, তো চলুন দেখাই মেন কোর্সে কী কী ছিল। এটা একটা চিকেন পোলাও ছিল, সাথে ডাল মাখনি ছিল। কি করে চিকেন পোলাওয়ের সাথে ডাল মাখনি কম্বিনেশন যায় আমি জানি না। এটা কার্ডামম মিল্ক কেক, এটা একটা রায়তা ছিল, শসার রায়তা, সেই মেনুতে বলা হয়েছিল। এটা একটা আচার ছিল, এটা একটা রিফ্রেশের টাওয়াল, নাথিং বাট অ্যালকোহল অ্যাডেড সেন্টেড একটা টাওয়াল, ওটা খাওয়ার পর হাত মোছার জন্য। এটা একটা কাটলারি সেট, এতে একটা স্পুন, ফর্ক আর টেবিল নাইফ আছে। আচ্ছা, বাকি জিনিসগুলো দেখে নিই। একটা ছোট মাই দুবাইয়ের ওয়াটার বটল, একটা বান রয়েছে, এটা একটা চানাচুর সাভোরি মিক্স। দেখি এটা খেতে কেমন লাগে। দারুণ খেতে চানাচুরটা, মানে আমি যদি পাই পরে এটার ফুল প্যাকেট কখনো কিনে রাখবো। ওরা আগে মিলটা খেয়ে নিচ্ছিল, কারণ বাচ্চা যদি কেঁদে ওঠে তখন কাউকে না কাউকে একজনকে নিতে হবে তো কোলে, সেই জন্য আমি পরে খাচ্ছিলাম, ওরা আগে খেয়ে নিচ্ছিল। কিন্তু সৌম্য বাপরে বাপ, সে তো খেতে খেতেই তাকে ওয়াচ করছিল তার কোনো অসুবিধা হচ্ছে কিনা।
বাকি রইল এই সল্ট আর পেপার। ওদের খাওয়া অলমোস্ট শেষ, আমি এবার শুরু করলাম চিকেন পোলাও দিয়ে, দেখা যাক কেমন খেতে হয়। আমি এখানে এক টুকরো ছোট চিকেনের পর খুব হতাশায় চলে গিয়েছিলাম যে আর কি নেই। তারপরে দেখলাম না, আরও এক পিস আছে এবং আরও এক পিস, অর্থাৎ 3 পিস চিকেন আর ছোট্ট একটুখানি বোলেতে পোলাও ছিল। দেখি খেয়ে, খুবই বাজে টেস্ট, খুবই বাজে টেস্ট। মানে চিকেনটার আমি লিটারালি কোনো টেস্ট পাচ্ছি না, মনে হচ্ছে সেদ্ধ করে কোনো একটু মশলা দিয়ে মাখিয়ে দিয়েছে। আর এই যে ডাল মাখনিটা খেলাম, এটা তাও মোটামুটি ভালো, অ্যাটলিস্ট চিকেনটার থেকে ভালো। যাই হোক, মুখটা একটু খারাপই হয়ে গিয়েছিল, ওদের রান্নাটা এতটা খারাপ হবে আশা করিনি। যাই হোক, সেই জন্য একটু রায়তাটা খাচ্ছিলাম। রায়তাটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর বানিয়েছে রায়তাটা। রায়তাটার ক্রিমি টেক্সচার দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন রায়তাটা আমাদের কলকাতা রায়তার থেকে একটু হলেও আলাদা। যাই হোক, খুবই সুন্দর ছিল। সত্যি এতটাই নিশ্চিন্ত লাগছিল যে খাবারটা আমার সবার প্রথমে খাওয়া উচিত সেটা আমি সবার পরে খাচ্ছি, বাটার টোস্ট। এই তো বাবা হওয়ার নমুনা তুমি দেখাচ্ছ। আমি তো প্রত্যেক দিনই ভালো করে খেতে পারি না, তুমি না হয় একটা দিন খেতে পারলে। বাটার লাগিয়ে খাও, খেতে পারলে না, আমি বাটার লাগিয়ে খাও। ব্যাপারটা হচ্ছে, ওর খাওয়া শেষ করার আগেই বাবু কেঁদে উঠেছিল, ওই জন্য ও বাটার টোস্টটা খেতে পারেনি, এই জন্য আমি এত খিল্লি করছি ওকে। খাবারগুলো এতটাই কম কম হয়েছিল আমার জন্য, মানে আজকাল আমি একটু বেশি বেশি খাই তো, তাই এটা খেতেও আমার অত্যন্ত সুন্দর লাগছিল। এই যে সেই কার্ডিমাম মিল্ক কেক, এটা কিন্তু কোনো মিল্ক কেক জাতীয় মিষ্টি না, এটা একটা পেস্ট্রি, ভীষণই সফট আর ফ্লেভারটা পুরো আইসক্রিম আর বাটারস্কচ মিক্সড, এত অসাধারণ খেতে যে কি বলবো। এই যে আরও একটা জিনিস, সেটা হলো রোস্টেড সল্টেড কাজু, এটা আরও টেস্টটা ভীষণই সুন্দর। লাস্ট মাউথ রিফ্রেশার। আমার খেতে যেহেতু লেট হয়েছে, তো আশপাশটা আমি অতটা খেয়াল করিনি। আমার খাওয়াটা কমপ্লিট হবে তার আগে দেখছি চারিদিকটা বেশ অন্ধকার হয়ে গেছে। দেখছি সবাই কার্টেন টার্টেন টেনে দিব্যি ঘুমাচ্ছে। আমি বললাম বাহ, এখনো যেতে তো অনেকটাই বাকি, তাহলে আমিও একটু ঘুমিয়ে নিই। এই যে দেখুন, এখন আরব সাগরের ওপর দিয়ে যাচ্ছে, স্ক্রিনেতেই আরব সাগরের জার্নিটা কমপ্লিট হয়ে যাওয়া মানেই বুঝে যাবো দুবাই ঢুকে গেছি। মোটামুটি 20-25 মিনিটের ঘুম হলো সবারই। তারপরে পড়লাম একটি সমস্যায়, এখনও যেতে বাকি 1 ঘন্টা। যেহেতু আরাবিয়ান সি ক্রস করছে, তো তার আগে পাইলট জানিয়ে দিয়েছে অ্যানাউন্সমেন্টে যে এখন সমস্ত টয়লেটের ডোর বন্ধ থাকবে, সিট বেল্ট লাগিয়ে নিতে হবে। 1 ঘন্টা ধরে আমরা সিট বেল্ট লাগিয়েছি আর টয়লেটের ডোর বন্ধ আছে। তো বাবুকে আমি কোনো মতেই এই 1 ঘন্টার মধ্যে ওকে আমি ক্লিন করাতে পারলাম না, মানে ও বেচারা 1 ঘন্টা পটি করে বসে আছে, মাখামাখি করছে, কি আর বলবো। মানে ওরও কষ্ট হচ্ছে, এতক্ষণ জার্নির পর একটু পটি করেছে সেটাও ক্লিন হচ্ছে না, ভাবুন একবার। আর আমারও খুব কষ্ট লাগছে ওকে দেখে, বেচারা একদম ঝিমিয়ে গিয়েছিল। এই যে দেখুন, পুরো চারিদিকটা মরুভূমি, আমরা এবার মরুভূমির দেশে চলে এসেছি অলরেডি। ওফ, কি যে ভালো লাগছে, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ধূসর মরুভূমি। শেষমেশ ল্যান্ড হওয়া অবধিও টয়লেটের ডোর ওপেন হলো না। তো আমি আর সৌম্য এটাই ডিসাইড করলাম যে থাক, এখানে আর কিছুই করতে হবে না, একেবারে নেমে লাগেজ কালেক্ট করে এয়ারপোর্টের ভেতরে নিশ্চয়ই চাইল্ড কেয়ার রুম থাকবে, তো ওখানেই একেবারে ওমকে ক্লিন করে ওখান থেকে বেরিয়ে যাব। ওমের একটা বেশ ভালো স্বভাব, ও পটি করলেই বেশ ভালো ঘুমিয়ে পড়ে, খিদেটাও পায় আর সেই সাথে ঘুমিয়েও পড়ে। এখন তো আর খাওয়াতে পারবো না, কারণ অলরেডি আমরা ল্যান্ড করে গেছি। এই যে প্লেনের ঠিক বাইরেটাতেই এখানে মামনি হুইল চেয়ার নিয়েছে। সৌম্য আগের থেকেই বুকিংয়ের সময় হুইল চেয়ার অ্যাপ্লাই করেছিল মামনির জন্য, যেহেতু অনেকটা দুবাই এয়ারপোর্টের ভেতরে হেঁটে যেতে হয়, সেই জন্য বয়স্ক মানুষ যেহেতু, সেই জন্য হুইল চেয়ার আমরা আগের থেকেই ঠিক করে নিয়েছিলাম। হুইল চেয়ারের এই ফ্যাসিলিটিটা বেশ ভালো লেগেছে। কেউ যদি প্রথমবারও ফ্লাইট অ্যাটেন্ড করতে যায়, সে যদি কিছু নাও জানে,
তাহলে একটা যদি হুইল চেয়ার বুক করে নেয় সেই অ্যাসিস্ট্যান্টই তাকে গাইড করে দেবে কোথায় কি যেতে হবে, কি করতে হবে। পরের বারে যখন মা আসবে, সৌম্য আগের থেকেই মায়ের জন্য হুইল চেয়ার বুক করে দিয়েছে। মা যখন আসবে মা একাই আসবে, হুইল চেয়ার থাকলে তাহলে সেই যে অ্যাসিস্ট্যান্ট পাশে থাকবে সে সব কিছু মাকে গাইড করে আনতে পারবে, মায়ের কোনো সমস্যাই হবে না, কারণ মায়েরও প্রথমবার ফ্লাইট। এই হলো দুবাই এয়ারপোর্টের ভেতরটা, অসাধারণ দেখতে। আমি তো দেখতে দেখতে দাঁড়িয়েই যাচ্ছি। এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, এনাদেরকে ভিসা আর পাসপোর্টটা দেখিয়ে এবার আমরা লাগেজ কালেক্ট করতে এলাম। আমাদের যেখানে ব্যাগেজ কালেকশন সেকশনটা ছিল তার ঠিক পাশেই ছিল ওয়াশরুম আর চাইল্ড কেয়ার রুম। ওমের পটি ক্লিনিংয়ের সময় ওমো আমাকে একটু হেল্প করে চলে গিয়েছিল ব্যাগেজটা কালেক্ট করতে। তারপরে আমি ওমকে একটু ব্রেস্ট ফিড করিয়ে যখন বেরোলাম দেখলাম ওরা সমস্ত কিছু কালেক্ট করে আমার জন্যই ওয়েট করছে। এরপর এই ব্যাগেজ কালেকশন থেকে আমাদের এক্সিটেই আসতে লেগে গেল 10 মিনিট। পুরো ফ্লাইট থেকে বেরিয়ে আমাদের এক্সিট অবধি আসতে লেগে গেল, এই পুরো এয়ারপোর্টটাতেই লেগে গেল প্রায় 40 থেকে 50 মিনিট তো লেগেই গেল। যাই হোক, এই বেরিয়ে পড়লাম। ওই দেখুন সামনে রোড, ভাবা যায় এয়ারপোর্টের ভেতর এত সুন্দর করে ডিজাইন করা একটা রোড। আমি তো ভাবছি এটা এখনও এয়ারপোর্টের অংশই চলছে, বাট না, আমরা বাইরে বেরিয়ে অলরেডি রোডে চলে এসেছি। আমি বুঝতেই পারিনি আমি এয়ারপোর্টের বাইরে চলে এসেছি। এত সুন্দর ঝাঁ চকচকে সব কিছু। এই যে কালো রঙের সাবআরবান গাড়িটা দেখতে পাচ্ছেন, এইটাই হলো আজকের আমাদের বুকিং করা ট্যাক্সি। হ্যাঁ, এখানকার প্রত্যেকটা ট্যাক্সি মানে আলিশান যাকে বলে। কলকাতার মতো কিছুই আমি দেখতে পাচ্ছি না, আর মনে হচ্ছে আমি সত্যি অন্য কোথাও একটা চলে এসেছি। গল্পে শোনা দুবাই আর আমি এয়ারপোর্ট থেকে বেরিয়েই জাস্ট যে শহরটাকে দেখছি একেবারেই সিমিলার। মানে এতটাই সুন্দর, এতটাই শৌখিন, এতটাই ঝাঁ চকচকে, ভালো লাগতে বাধ্য, না চাইলেও ভালোবেসে ফেলবেন। এখানে দেখার মতো যে বিষয়টা হলো, যেটা ভীষণ অ্যাট্রাক্ট করে মানুষকে, সেটা হলো ভীষণ পাংচুয়াল এবং স্ট্রিক্ট রুল মেনটেন করে এখানকার প্রত্যেকে। ছবিতে ঝাঁ চকচকে যেভাবে দুবাইকে আমরা দেখেছি একদম সেই রকম। রাস্তাঘাট একেবারে নিট অ্যান্ড ক্লিন, আর তার সাথে ওয়েদার, মাই গুডনেস, কলকাতার থেকে তো অনেক 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 বেটার। এটা এখন ডিসেম্বর চলছে, ঠিক যে ঠান্ডাটা আমরা কলকাতায় কাটিয়ে এলাম, এখানের ওয়েদারটা ঠিক নভেম্বরে যেরকম ঠান্ডা পড়েছিল, ঠান্ডা ঠিক নয়, ঠান্ডা গরম যেরকম ছিল নভেম্বরে, এখানের ওয়েদারটা ঠিক সেরকম, যাকে বলে বেশ মনোরম একটা ওয়েদার। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আজ এখানেই শেষ করলাম। পরের দিন দেখাবো আমরা দুবাইতে এসে প্রথম দিন কি করলাম। তাই আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।